জুলাই হাইজ্যাক্ট হয়ে গিয়েছে, জুলাই ফেইলড হয়েছে এবং সেগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহর বিভিন্ন হাহাকারমূলক পোস্ট থেকে বুঝতে পারি। মানুষ যেই জুলুম থেকে মুক্তি পেতে চাচ্ছিল, যে ইনসাফের আশা করছিল, সেটা মানুষ সাডেনলি পেয়ে যাবে শুধুমাত্র সরকার পরিবর্তন করে দিলে। কারণ রাষ্ট্র তার সকল কাঠামো নিয়ে স্টিল বিদ্যমান। যে বাংলাদেশে দেখবেন যে বড় বড় আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্ল্যাগ মানে 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে মানুষ লাগাইতেছে। সো ইন দিস কনটেক্স কিছু কিছু বাংলাদেশের ইউথ বা শুরাইছে ধর্মপ্রাণ মানুষ এরকম তারা শাহাদার ফ্ল্যাগ নিয়ে এটা তারা সেলিব্রেট করতে চাইতেছে বা তারা আইডেন্টিফাই করতে চাইতেছে তাদের যে আইডেন্টিটি থ্রু দ্য ফ্ল্যাগ অফ ইসলাম বেসিক্যালি। যারা এখন কালিমার ফ্ল্যাগ উড্ডয়ন করছে বা এই বিষয়টা আলোচনায় আসছে, তারা হয়তো এই যে আইডেন্টিটি আল্লাহ দিয়ে দিছেন এইটার সাথে এই ফ্ল্যাগের রিলিভেন্সি পাইছে, কারণ এখানে আল্লাহ পুরো গাইডলাইন দিয়ে দিছেন, মানে তাদের আত্মপরিচয়, জাতি হিসেবে তারা কি করবে, কিভাবে করবে, কমপ্লিট প্যাকেজটা তারা এইখানে পেয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসহীন বার্তায়। আজকে আমার গেস্ট জনাব মোহাম্মদ ইসলাম এবং আমাদের ব্রাদার ফয়সাল আহমেদ। আসসালামু আলাইকুম ব্রাদার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান আপনাদের সময় নিয়ে আসার জন্য। আজকে আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন আর কি একটা থাকবে, সেটা হলো যে 12ই সেপ্টেম্বর 2024 এই স্পেশাল ডেটটা আপনাদের কোনো মনে পড়ে কিনা, কোনো স্পেসিফিক কোনো কারণে? নাথিং স্পেশাল, জাস্ট থ্রোয়িং ইট আউট দেয়ার। 12ই সেপ্টেম্বর 2024, জি। 2024, 12ই সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। Is it? No, let me help you out, এত guys. কঠিন প্রশ্ন দিয়ে শুরু করলাম। What's that? 12ই সেপ্টেম্বর 2024 was the last time you, me, and Faisal Bhai sat together and we had an episode. So it took us more than 2 years, almost 2 years, to get together again, inshallah. So I'm really looking forward to this. ইনশাল্লাহ আজকে আমরা বাংলাদেশের সমসাময়িক ঘটনাগুলোর মধ্যে দুইটা স্পেসিফিক ইস্যু আছে যেটা নিয়ে আলাপ করব। তো প্রথমের ইস্যুটা হইতেছে, আমরা যেহেতু জুলাইয়ের মাঝামাঝি আছি এখন, আপনারা জানেন যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল তা 2 বছর হয়ে যেতেছে এবং বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের ডিসকাশন আসতেছে, দ্য সাকসেসেস ফেইলিয়ার্স। হয়তো আমরা আলোচনাটা ওই দিক থেকে অ্যাড্রেস করব না, একটু ডিফারেন্ট ওয়ে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর আরেকটা ডিসকাশন যেটা হইতেছে বাংলাদেশে, আপনারা জানবেন যে সম্প্রতি এই ওয়ার্ল্ড কাপের সিজনে যেখানে মানুষ বড় বড় আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ উড়াইতেছে, ওইখানে আমাদের বাংলাদেশের ইউথ বা কিছু একটা জনগোষ্ঠী তারা বাংলাদেশের যে শাহাদার ফ্ল্যাগ ওইটা নিয়ে দে আর ফিলিং ভেরি প্রাউড, এটা তারা উড়ানোর উন্মোচনের চেষ্টা করতেছে এবং বিভিন্ন মহল থেকে এটার একটা বিভিন্ন ধরনের ক্রিটিসিজম আসতেছে। সো উইল ডিগ ডিপ এ লিটল বিট, এই ব্যাপারে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। সো যেটা প্রথম টপিক ইসলাম ভাই, সেটা আমি ওই জুলাইয়ের যে বর্ষপূর্তি, 2 বছর পূর্তি, এই ব্যাপারে এখন যেটা আমি বলতেছিলাম যে আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের ডিসকাশন শুনতেছি। কেউ কেউ এইটার মানে একটা ডিসাইড করার চেষ্টা করতেছে যে কেন, কতটুকু সাকসেস হইলো, কতটুকু ফেইলিয়ার হইলো, কি পাইলাম, কি হারাইলাম, ওইসব দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু আমি আজকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এই ডিসকাশনটাকে অ্যাড্রেস করতে চাই, যেটা হলো যে আপনার কিছু কিছু মানুষ তারা অলরেডি অ্যাকসেপ্ট করে নিছে যে জুলাই হ্যাজ বিন আ ফেইলিয়ার, ইট হ্যাজ ফেইলড আস, ইট হ্যাজ বিন হাইজ্যাকড, এটা টোটালি একটা ফেইল প্রজেক্ট। সো আপনার কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে আপনার অভিমত কি, বা কি মনে করেন, ওয়াই ডিড জুলাই ফেল? জি, ধন্যবাদ। অবভিয়াসলি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু জুলাইয়ের বর্ষপূর্তি হতে যাচ্ছে সুন। দেখুন, হাসিনার মতো স্বৈরাচারকে সরানো পৃথিবীব্যাপী বা আপনার যে কোনো জায়গায় বলেন না কেন একটা লাইফ টাইম ইভেন্ট। এটা এমন কোনো ইভেন্ট না যে প্রতিদিন মানুষের জীবনে ঘটে চলছে, এবং সেটা বাংলাদেশেও আপনার কোনো সস্তাভাবে আসেনি আসলে। শত শত খুন, আপনার অনেক তরুণ তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে হাসিনাকে সরানো গিয়েছিল।
এবং এমন একটা আমরা জানি যে যখন হাসিনা ছিল সরকার ব্যবস্থায় এমন একটা বাংলাদেশের দমবন্ধ অবস্থা, এমন একটা যে মানে একটা ভুতুড়ে অবস্থা মানুষের মধ্যে। আমরা জানতাম যে যখন ইভেন ওই জুলাইয়ের সময়টা যাচ্ছিল বা এর আগের যে উন্নয়নের গল্পগুলো বলা হতো যে একটা দমবন্ধকর অবস্থা, এই পরিস্থিতি থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে। বা ফরচুনেটলি বাংলাদেশের মানুষ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এই ধরনের অপশাসকগুলোকে সরাতে সমর্থ হয়েছে এবং জুলাইতেও তারা সরাতে সমর্থ হয়েছে। বাট ওই আন্দোলনের যেটা ফ্রুট সেটা কি ঘরে তোলা গেল কিনা, সেটা কি সাকসেস হলো কিনা, বা সেটা কি হাইজ্যাক্ট হয়ে গেল কিনা, সেটা হয়তো ইভেন আপনি বাইরের মানুষের এই সাথে আপনার যে বাইরের মানুষ কোনো তথ্য দেওয়ার চাইতো। আমরা যেটা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী তারা নিজেরা এসে বলছে যে জুলাই হাইজ্যাক্ট হয়ে গিয়েছে, জুলাই ফেল্ড হয়েছে। এবং সেগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহর বিভিন্ন হাহাকারমূলক পোস্ট থেকে বুঝতে পারি যে সে কতভাবে ব্যাখ্যা করছে যে মানে জুলাই ফেল্ড হয়ে গিয়েছে। বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানে জুলাই কেন ফেল্ড হলো, এত আশা জাগানিয়া একটা বিষয়। মানুষ এরশাদ, হাসিনা, স্বৈরশাসকের পর স্বৈরশাসক দেখেছে, তাদের স্মৃতিতে আছে এবং তারা একটা বেটার গভর্নমেন্ট সিস্টেম তারা আনার একটা সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু এত কিছুর পরও, এত রক্তের বিনিময়েও আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনটা ফেইল্ড হয়ে গিয়েছে এবং বলা উচিত যে এটা হাইজ্যাক্ট হয়ে গিয়েছে। সেটা আমরা হয়তো পরে ডিসকাস করবো যে মানে কিভাবে হাইজ্যাক্ট হলো। বাট এখান থেকে আপনার যে প্রশ্নটা আমাদের করা উচিত, তাহলে কি এভাবে কয়েক দশক পর পর বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের স্টুডেন্টরা, বাংলাদেশের আপামর জনসাধারণ আপনার রক্ত দিয়ে যাবে এবং এর কোনো ফ্রুট আসলে হবে না, জাস্ট মাত্র আপনার হয়তো সরকার পরিবর্তন বা আপনার শাসকের মুখ পরিবর্তন, এতটুকু ছাড়া কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা যেটা দেখি যে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ভাষায় আমরা দেখি যে সরকার এবং রাষ্ট্র দুইটা ভিন্ন বিষয়। আপনার সরকার হয়তো পরিবর্তন হয়, সেটা আপনার একদিনেও হতে পারে বা নির্বাচনের মাধ্যমে হতে পারে বা কোনো আপনার এই ধরনের আন্দোলনের মাধ্যমে রক্তস্নানের মাধ্যমেও হতে পারে। কিন্তু রাষ্ট্র পরিবর্তন অন্য আরেকটি ভিন্ন বিষয়। আমরা যখন রাষ্ট্রের কথা বলি তখন এখানে আমরা রাষ্ট্রের আপনার ব্যুরোক্রেসির কথা বলছি, তখন আমরা বিচার ব্যবস্থার কথা বলছি, তখন আমরা আমলাতান্ত্রিকতার কথা বলছি, আপনার রাষ্ট্রের সিক্রেট এজেন্সিগুলোর কথা বলছি, ইকোনমিক সিস্টেমের কথা বলছি এবং প্রাতিষ্ঠানিক যেই স্ট্রাকচার সব কিছু মিলে আমরা রাষ্ট্রের কথা বলছি। এটা সরকার নয় যে আপনি সরকার ফেলে দিলেই বা সরকার পরিবর্তন করলেই যেটা আপনার মানুষ যেই জুলুম থেকে মুক্তি পেতে চাচ্ছিল, যে ইনসাফের আশা করছিল, সেটা মানুষ সাডেনলি পেয়ে যাবে শুধুমাত্র সরকার পরিবর্তন করে দিলেই। কারণ রাষ্ট্র তার সকল কাঠামো নিয়ে স্টিল বিদ্যমান। তো যখন আমরা দেখি যে এই ধরনের কোনো আন্দোলন তারা কোনো একটা সরকারকে বিতাড়িত করা হয়েছে বা নতুন একটা সরকারকে রিপ্লেস করা হয়েছে পুরনো অপশাসক সরানোর মাধ্যমে, কিন্তু আমরা দেখি যে অ্যাগেইন যারাই এই কাজটা করেছিল তারাই বলতে বাধ্য হচ্ছে যে এখানে আসলে কোনো পরিবর্তন হয়নি বা ওই পুরো আন্দোলনটাই হাইজ্যাক্ট হয়ে গিয়েছে। কারণ রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য বোঝাটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সরকার পরিবর্তন মানে রাষ্ট্র পরিবর্তন নয়। আচ্ছা ইসলাম ভাই, আপনি অনেক ইন্টারেস্টিং একটা পয়েন্ট মেক করলেন যে রাষ্ট্র পরিবর্তন আর সরকার পরিবর্তন ইজ টু ডিফারেন্ট থিং। আপনি যদি এই ব্যাপারটা একটু ক্লারিফাই করতেন যে কি বুঝাইতে চাইছেন এর মাধ্যমে। দেখুন, বহু গণ আন্দোলন মানুষদেরকে সাময়িক স্বাধীনতা এনে দিলেও আপনার কমপ্লিট যে চেঞ্জ, যেই কারণে মানুষরা নির্যাতিত হচ্ছিল বা অপারেশনের সম্মুখীন হচ্ছিল, সেই কমপ্লিট চেঞ্জ কখনো পায় নাই। এবং আনফর্চুনেটলি জুলাই আন্দোলনেও আমরা সেটা হতে দেখেছি। জুলাই আন্দোলনেও আপনার একটা ট্র্যাজেডিতে পরিবর্তন হয়েছে, এতগুলো মানুষের আত্মত্যাগ কোনো ফলপ্রসূ হলো না। কারণ রাষ্ট্রের যেই আমলাতান্ত্রিক বিচার ব্যবস্থা এবং ব্যুরোক্রেসি সব কিছু মিলেই যে স্ট্রাকচার, সেটা স্টিল ফাংশনিং এবং সেটাই ছিল মূলত মানুষের উপর জুলুম করার হাতিয়ার। হাসিনা এটার একটা টুল ছিল। হাসিনা এটা অবভিয়াসলি এটাকে সাবস্ক্রাইব করে এটার একটা টুল হিসেবে কাজ করেছে। বা এই নয় যে এর মানে এই নয় যে হাসিনা বা সরকারকে আপনি ফেলে দিলেই এই রাষ্ট্র তার যে পুরনো রূপে ফেরত যাবে না। বরঞ্চ আমরা দেখতে পাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এই ধরনের আন্দোলনগুলো হওয়ার পর অতি শীঘ্রই কয়েক বছরের মধ্যে, অনেক সময় যে মানে ইভেন কয়েক সপ্তাহ লাগে না, কয়েক বছরের মধ্যেই রাষ্ট্র তার পুরনো ব্যবস্থায় ফিরে যায়। এবং আমরা সেটা এক্স্যাক্টলি বাংলাদেশে দেখতে পাচ্ছি।
হাসনাত এবং আনভির সোভানের মধ্যে যেই ফিউয়েট চলছে, তা আমরা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ এবং বসুন্ধরা গ্রুপের যেই মিডিয়াগুলো আছে যে একই দিনে হাসনাতের বিরুদ্ধে 99টা যে এলিগেশন নিয়ে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অ্যাগেন সাধারণ মানুষের উপর আগ্রাসী হওয়ার মধ্যে বিচারহীনতার সাথে মানুষকে গ্রেফতার করার মাধ্যমে, তাদেরকে কোনো কৈফিয়ত না দিয়ে গ্রেফতার করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সিক্রেট সার্ভিসগুলো অ্যাগেইন তাদের পুরনো যে ব্যবস্থায়, তাদের পুরনো যে আচরণে ফেরত যাওয়ার দিকে একটা টেন্ডেন্সি গ্রো অলরেডি করে ফেলেছে, এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সো ইট অল শোজ যে রাষ্ট্র তার সম্পূর্ণ স্ট্রাকচার নিয়ে, সম্পূর্ণ স্ট্রেংথ নিয়ে স্টিল দেয়। যে পরিবর্তনটা তাহলে কি হয়েছে? পরিবর্তনটা হয়েছে যে ইয়েস, তার একটা ফেজ ছিল, যে ওই রাষ্ট্রের একটা ফেজ ছিল যেটা আপনার ব্রুটালি প্রেজেন্ট করছিল হাসিনা। হ্যাঁ, তো মানুষের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে ইয়েস হাসিনার উপর। হ্যাঁ, কেউ হয়তো এখানে আপনার পোস্টের নিচে কমেন্টে এসে বলতে পারে যে আমরা হাসিনা খানার যে রাস্তা তৈরি করছি, বরঞ্চ এটা এমনভাবে বোঝা উচিত যাতে এই হাসিনাদের মতো আর কেউ এই জায়গায় আসতে না পারে। এই জন্য বিষয়টাই যে রাষ্ট্র এবং সরকারের মধ্যে ডিফারেন্সটা আমরা বোঝার চেষ্টা করছি। এবং আমরা পৃথিবীব্যাপী ছাত্রদের যারা যেসব আন্দোলন হয়েছে আমরা দেখেছি, ফ্রান্সে আপনার 1968-তে, সার্বিয়াতে, আপনার ইন্দোনেশিয়ায় সম্ভবত 1998-তে, এবং আমরা তাহরির স্কোয়ারে এবং আরব বসন্তের মাধ্যমে বাংলাদেশে আমরা 90-এর গণ আন্দোলন দেখেছি, জুলাইয়ের আন্দোলন আমরা দেখেছি, যে সাময়িক একটা পরিবর্তন ছাত্র আন্দোলনের মাধ্যমে আনতে সক্ষম হয়েছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে ছাত্ররা যে বা গণমানুষ যে আন্দোলনটা করলো, যে পরিবর্তনটা চাইলো, এরপরে কি? আমরা একজনকে সরিয়ে দিলাম, এরপরে কি? আমরা এমন কি দিয়ে এই ব্যবস্থাকে রিপ্লেস করব, বা আমাদের কাছে যারা আন্দোলন করছে তাদের কাছে এমন কি আছে, এমন কি প্রিপারেশন আছে যেটার মাধ্যমে এই এই অপ্রেসিভ সিস্টেম বা এই অপ্রেসিভ ব্যবস্থাটাকে আপনি রিপ্লেস করতে পারছেন? আদারওয়াইজ ইজ জাস্ট আপনি মুখের পরিবর্তন করছেন, যেটা অ্যাগেন এন্ড অ্যাগেন ওই বিভীষিকা আবার ফেরত আসবে। আচ্ছা ফয়সাল ভাই, এই ব্যাপারে আপনার কোনো অভিমত বা কোনো টেক আছে কিনা? জুলাইয়ের বিষয়ে আসলে অভিমত ইসলাম ভাই অলরেডি বলে দিচ্ছেন যে তারা নিজেরাই এসে বলতেছে এটা ফেল করছে। জাস্ট আমি অবাক হচ্ছি আর কি, যে যখন ইউনূস সরকার ক্ষমতা থেকে যায় এরপর কিন্তু অনেকগুলা মানে বম ব্লাস্টিং এর মতো অনেকগুলা নিউজ আমরা পাইছি। যেরকম? যেটা যেটা ধরেন, যেমন ওই যে মাহফুজের কথাই ধরেন, সে বের হয়ে আইসা বলতেছিল যে আসলে তাদের কোনো স্টেকই ছিল না। হ্যাঁ, আপনি দেখছেন হয়তো ইন্টারভিউটা। তারপর তারা কিচেন ক্যাবিনেটের কথা বললো, যে আপনি তো জানেন যে কিচেন ক্যাবিনেট সবকিছু নিয়ন্ত্রণ করতো। হ্যাঁ, বা বড় বড় ডিল আমেরিকার সাথে বা দেশের বাণিজ্য বিষয়ে ডিসিশনগুলা যে তারাই ডিসাইড করতো। তো যাদেরকে ওই ইন্টারিমে যে উপদেষ্টারা ছিল তাদের অনেকের কোনো স্টেকই ছিল না। এনসিপির ছাড়াও বাকি যারা সিনিয়র ছিল, মানে ওয়েল অ্যাকসেপ্টেড বা নিউট্রাল ছিল, তাদেরও অনেকের স্টেক ছিল না। এরপরে দেখেন ইউনূস ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের ঋণের যে অ্যামাউন্টটা নিউজে আসছে 2,60,000 কোটি টাকা, মানে এই টাইমে বাংলাদেশের ঋণ বাড়ছে। তো চিন্তা করেন এই এই যে একটা বিশাল অ্যামাউন্টের ঋণ অলরেডি হাসিনা চাপায় দিয়ে গেছে, এই ইউনূস আসার পর এটা আরো আপনি চিন্তা করতে পারতেছেন 2,60,000 কোটি টাকা মাত্র এই 2 বছরের কম সময়ের মধ্যে এই এই আরো ইনক্রিজ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। তো এই জিনিসগুলো যখন চিন্তা করি, তো আসলে কি বলবো, যে সাকসেসের কোনো কিছু আমি দেখি না। যে জুলাই মানুষ এত রক্ত দিল, বা এক্সপেকটেশনটা যদি আপনি চিন্তা করেন, যে ওইখানে কিন্তু সবার স্টেক ছিল। এখানে শুধুমাত্র আওয়ামী সুবিধাভোগী ছাড়া বাকি সবাই এখানে অংশগ্রহণ করছে, এবং তাদের অনেক আশা ছিল, এক্সপেকটেশন ছিল, এবং অনেক দিনের দীর্ঘ জুলুমের পরে আলটিমেটলি দেখা গেছে কোনো মানে ফ্রাস্ট্রেশন ছাড়া আমি কোনো রেজাল্ট দেখি না। Right, I think moving the discussion along, ইসলাম ভাই আপনি যেটা বলতেছিলেন এই প্রসঙ্গে, যে আপনি আরো অনেকগুলি রেভলিউশন বা এই ধরনের সিমিলার গণ অভ্যুত্থানের কথা বলতেছিলেন। তো দেখা গেছে যে এই গণ অভ্যুত্থানগুলি জেনারেলি মানে কোনো সাকসেস স্টোরি নাই, রিলেটিভলি আপনার সাকসেস স্টোরি অনেক কম। তো
তো এই ব্যাপারটা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন বা এই ব্যাপারে যদি কিছু বলতেন যে গণ অভ্যুত্থানগুলি বা এই ধরনের রেভলিউশনগুলি কেন ফেল করে। সো দ্যাটস আ ভ্যালিড কোয়েশ্চেন। সো আমরা যদি ধরেন সবগুলো ডট কানেক্ট করি তাহলে আমরা একটা ভয়ঙ্কর বাস্তবতা দেখতে পাই। সেটা হচ্ছে এই ধরনের আন্দোলনগুলো আপনি যদি দেখেন আন্দোলনের সময় তরুণ বা মানুষের ক্ষোভ থাকে আকাশচুম্বী, কিন্তু এই আন্দোলনের পরে আপনি এটাকে কি দিয়ে রিপ্লেস করবেন বা আপনার অবজেক্টিভটা কি, আপনি এখান থেকে কি চাচ্ছেন সেটা হয়তো অজানা। সাময়িক হয়তো আপনার গোল থাকতে পারে, যেমন ধরেন সাময়িক গোল হচ্ছে আপনার মানুষের মধ্যে একটা ওই যখন হাসিনা বিরোধী আন্দোলন, সেখানে মানুষের মধ্যে একটা চাওয়া ছিল, ডেসপারেট চাওয়া। সেটা হচ্ছে আমরা কি চাই না সেটা আমরা জানতাম। আমরা কি চাই না, আমরা স্বৈরশাসন চাই না, আমরা হাসিনাকে চাই না, সেটা আমরা জানতাম। সেটা হচ্ছে আপনার নেগেটিভ গোল ছিল আপনার এই আন্দোলনের। নেগেটিভ গোলটা কি সেটা আমরা জানতাম, কিন্তু আমরা কি জানতাম আমাদের পজিটিভ গোলটা কি, আমরা কি চাই। ইয়েস, আমি বলছি আমরা চাই না কি সেটা আমরা জানতাম। আমরা হাসিনাকে সরাতে, আমরা হাসিনা চাই না, আমরা স্বৈরশাসন চাই না, অবিচার চাই না। দ্যাটস রাইট। কিন্তু আমরা কি চাই, পজিটিভ গোলটা কখনো আসলে সেট করা হয়নি। ধরেন ওই আন্দোলন সময়ে যখন যারা বলছিল যে আসলে আমাদের এই আন্দোলন থেকে পজিটিভ গোলটা কি বা আমরা কি চাই এরপরে, হ্যাঁ, তখন আহ, আন্দোলনকারীরা বা বিশিষ্টজনেরা বলছিল আগে হাসিনা যাওয়া দরকার। ইয়া সো নো নিড টু থিঙ্ক দ্যাট ফার, যে আগে হাসিনা যাইতে হবে, দ্যাটস দ্য ইমিডিয়েট গোল। এখন ইমিডিয়েট গোলের চক্করে পড়ে আপনি দেখতে পারলেন যে আহ, আহ, উপদেষ্টা যে আপনার তরুণ উপদেষ্টারা এই ছাত্র আন্দোলন থেকে যারা বের হয়ে এসেছে তারা নিজেরাই আহাজারি করছে, তারা নিজেরাই ওই বলছে যে আন্দোলনটা ফেল হয়েছে এবং ব্যবস্থাকে অ্যাকিউজ করছে যে তারা ভিকটিম হয়ে গিয়েছে ব্যবস্থার মধ্যে গিয়ে। এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আপনি এই ধরনের যত আন্দোলন দেখতে পাবেন সবগুলোর কাহিনী মোর অর লেস সিমিলার। আমরা নেপালেও দেখতে পাচ্ছি একই একই অবস্থা। হ্যাঁ, তরুণরা আপনার আন্দোলন করে আমরা দেখতে পাচ্ছি স্লোলি তারা ওই ব্যবস্থার ইন্টিগ্রাল পার্ট হয়ে যাচ্ছে। যদিও পজিটিভ কিছু বিষয় আছে, যে ছোটোখাটো সংস্কারের বিষয় আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশেও আমরা দেখতে পেয়েছিলাম যে ছোটোখাটো কিছু সংস্কার প্যাচ ওয়ার্ক এখানে ওখানে হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি, যেগুলো নিয়ে উপদেষ্টারা এখনো যে বুস্ট আপ করে যাচ্ছে। হ্যাঁ, সো বাট দ্য প্রবলেম ইজ ওই পজিটিভ গোলটা না থাকার কারণে, আমরা কি দিয়ে রিপ্লেস করবো এটা না থাকার কারণে, ওইটার সম্বন্ধে কোনো ক্লিয়ার ধারণা না থাকার কারণে আমরা সেই অথৈ সাগরে এখনো যে পড়ে আছি। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন তার পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিতে উনি বলেন যে ইভেন যদি সমাজে আপনার রাজনৈতিক অংশগ্রহণ যদি বৃদ্ধি পায়, কিন্তু সেই হারে যদি প্রতিষ্ঠানগুলো, যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই হারে যদি আপনার চেঞ্জ না হয় বা তার কার্যক্ষমতা বৃদ্ধি না করে, তাহলে সমাজে একটা চরম অস্থিতিশীলতা এবং শূন্যতার সৃষ্টি হয়। এবং সেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি যে কীভাবে এটা আসলে ক্রিয়েট হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের আপামর জনসাধারণ তারা পলিটিক্যালি ইনভলভ সামহাও, এবং ২৪-এর গণ আন্দোলন তরুণদেরকে মোর এখানে ইনভলভ করে ফেলেছে। এবং তাদের পলিটিক্যাল যেটা একসময় ধারণা করা হচ্ছিল যে এই জেনারেশন রাজনীতি নিয়ে, দেশ নিয়ে বা দুনিয়া নিয়ে কিছুই ভাবে না, সেটা ভুল প্রমাণ করেছে তারা এই পলিটিক্যাল অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিস্টেম বা আপনার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তার সেই পুরনো ধ্যান ধারণা এবং সেই পুরনো চরিত্র ধরে রাখার কারণে যে একটা শূন্যতা এবং চরম অরাজকতা একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি ২৪ পরবর্তী সময়ে, এবং যেগুলো রেজাল্ট হচ্ছে মব ভায়োলেন্স এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করা, বিভিন্নভাবে সোশ্যাল জাস্টিস ক্রিয়েট করা চেষ্টা করা, এগুলো সব আমরা দেখতে পেয়েছি। সেটা যিনি ওই স্যামুয়েল হান্টিংটন যে যুক্তিটা দিচ্ছেন যে প্রতিষ্ঠানগুলো চেঞ্জ না হওয়ার কারণে এই শূন্যতা এবং অরাজকতার সৃষ্টি হয়। ছাত্ররা ভেবেছিল যে রাক্ষসী হাসিনাকে সরিয়ে দিলে আপনার সমাজে একটা পরিবর্তন চলে আসবে, কিন্তু তারা যেটা বুঝতে পারে নাই যে হাসিনা হচ্ছে বিশাল একটা মেশিনের মধ্যে জাস্ট নাট বল্টু, বাট সেই দানবীয় মেশিন স্টিল ইন অ্যাকশন, এবং সে তার কার্যক্ষমতা সম্পূর্ণ ধরে রেখেছে। সে তার নাটবল্টু দু একটা খুইয়ে সে নতুন নাটবল্টু দিয়ে রিপ্লেস করে সেই দানবীয় মেশিন ফোর্সফুলি আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং সবাই এটা এক বাক্যে স্বীকারও করছে। টু বি অনেস্ট, প্রতিটি সমাজে আপনি দেখবেন যে একটা প্রতিষ্ঠিত সংখ্যালঘু গোষ্ঠী আপনার
যে আনঅর্গানাইজড একটা সংখ্যা গুরু গোষ্ঠীকে শাসন করে, সেটা যে কোনো সমাজেই হোক, বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি মানে যে রুলিং এলিট যেটা বলতে দ্যাটস রাইট, অর্গানাইজ একটা যে মাইনরিটি গ্রুপ যে আনঅর্গানাইজ একটা মেজরিটি গ্রুপকে শাসন করে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন এই লিবারেল সেকুলার সিস্টেমের যে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম যেটা দ্বারা আমরা শাসিত হই, সেটার একটা অসাধারণ কোয়ালিটি হচ্ছে সেটা আপনার তার বিরোধী পক্ষকে খুব কুইকলি অ্যাসিমিলেট করে নিতে পারে, তার নিজের মধ্যে যে আপনার অ্যাবজর্ভ করে নিতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যারাই আপনার ধরেন এই এই সম্পূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন নিয়ে এসেছিল, যে আমরা জুলাই আন্দোলনের সময় যেটা দেখতে পেয়েছি, মানুষ ডিমান্ড করছিল যে সম্পূর্ণ ব্যবস্থার পরিবর্তন এবং সম্পূর্ণ আমরা সেই আগের পুরনো বন্দোবস্তই ফেরত যেতে চাই না, এক্স্যাক্ট এই ওয়ার্ডগুলো তারা ইউজ করছিল, আগের বন্দোবস্তই ফেরত যেতে চাই না, আমরা সেই আগের ব্যবস্থায় ফেরত যেতে চাই না। যেই পরিবর্তন আশা করছিল, আমরা দেখতে পাচ্ছি সেই বিপ্লবীদেরকেই, সেই পরিবর্তনকামীদেরকেই সিস্টেম তার সাথে অ্যাসিমিলেট করে নিয়েছে, তার একটা ওতপ্রোত অঙ্গ হিসেবে তাদেরকে জড়িয়ে নিয়েছে, এবং তারাই এখন ওই ব্যবস্থার সেই পুরনো বন্দোবস্ত যেটাকে তারা ঘৃণা করছিল, সেই পুরনো বন্দোবস্তর রক্ষাকর্তা। তারাই এই সিস্টেমকে টিকিয়ে রাখছে, তারাই নিজেরা এনসিপি দল করে সেই সিস্টেমের মধ্যে অ্যাসিমিলেট হয়ে গিয়েছে, তারাই এই সিস্টেমকে আপনার প্রতিষ্ঠিত করছে, প্রপোগেট করছে। এবং একটা সময় দেখা যাবে যে এমন একটা সময় আসবে যদি এনসিপি সাকসিড হয়, যদি আপনার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এনসিপি সাকসিড হয়, তারাই সেই দানবীয় সিস্টেমের অংশ হয়ে যে আরেকটা হাসিনার মতো রাক্ষসী দানব হয়ে মানুষের অপারেশন করছে, যেটা হয়তো আজকে কল্পনা করা যায় না, বাট সেটা আমাদের ধরেন সোফার আমরা যে ডিসকাশন করলাম সেটা যদি হয়তো 90 এর সময় আমরা কল্পনা করতে পারি যে হাসিনা এরকম হয়ে যাবে। দ্যাটস রাইট, সে ছিল একজন মুক্তিকামী জনতার প্রতিনিধি, ইজন্ট ইট? সো আপনার এই সিস্টেম তাদেরকে অ্যাসিমিলেট করে তাদেরকেই আপনার সিস্টেমের যে আপনার পার্ট অ্যান্ড পার্সেল বানিয়ে ফেলেছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা, যেই ছাত্রনেতারা সংসদে গিয়ে এখন স্যুট টাই পরে যে আপনার ফাইলগুলোতে সই করছে, যেই আপনার রাজনৈতিক ব্যবস্থা প্রতিস্থাপন করছে, সব কিছু আসলে কোন সিস্টেমটাকে, কোন বন্দোবস্তটাকে আপনার ফ্লারিশ করছে, সেই পুরনো বন্দোবস্ত যেটাকে তারা ঘৃণা করতো, সেই পুরনো বন্দোবস্তকেই তারা ফ্লারিশ করছে। যেটা হয়েছে তারা হয়তো বলতে পারে যে এখানে আমরা সংশোধন করার চেষ্টা করছি, সংস্কার করার চেষ্টা করছি, যেটা হচ্ছে প্যাচ ওয়ার্ক, কিন্তু দ্য হোল মেশিন স্টিল ইন ওয়ার্ক, সেই দানবীয় মেশিন স্টিল ইন ওয়ার্ক। এবং তাদের তাই মেশিনের যে বিরোধীরা ছিল তাদেরকে সেই নিজের অংশ করে নিয়েছে। এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই ইসলাম ভাই। Okay. সেটা হচ্ছে ভাই যেটা বলতেছিলেন সিস্টেম পরিবর্তনের বিষয়ে, সবাই বলতেছিল জুলাই আন্দোলনের সময় যে যারা সিস্টেমের পরিবর্তন চায়। আমি এই সিস্টেম পরিবর্তনের বিষয়টা আমি যেটা অবজার্ভ করছি যে একজন মেজরিটি মানুষ সিস্টেমের পরিবর্তন কথা বলে, যে কোনো প্ল্যাটফর্মের হোক, যেমন এনসিপির কদিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে সে সিস্টেমের পরিবর্তন চায়, বা এটা ফ্রিকুয়েন্টলি আপনি শুনে থাকবেন। হ্যাঁ, সে তো কয়েকদিন আগে ইন্টারভিউতে বললো যে গণতন্ত্রকে বুকে ধারণ করে। সো ইজেন্ট গণতন্ত্র দ্য সিস্টেম? হ্যাঁ, এটাই আমি বলতে চাইতেছি যে সিস্টেমের পরিবর্তন চায়। এখন এটাকে অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করে। কেউ সিস্টেমের পরিবর্তন চায় মানে সে মনে করে হাসিনা যে এতদিন ওই যে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো ছিল, রুলস রেগুলেশন, বিচার ব্যবস্থা, এগুলোকে সংস্কার হচ্ছে সিস্টেমের পরিবর্তন। আচ্ছা, আবার কেউ যেমন উসমান হাদির একটা ভিডিও আমি দেখছিলাম যে উনি বলতেছেন ওই সিস্টেম পরিবর্তনের কথার প্রসঙ্গে উনাকে সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনি কিভাবে সিস্টেম পরিবর্তন করবেন একা। তো উনি বলতেছিলেন যে কে বলছে আমি আপনাকে সিস্টেম পরিবর্তন করব, আমি সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করব না। তো যাই হোক, সিস্টেম পরিবর্তনের কথাটা মানে প্রচলিত আছে, মানে এটা একটা ডমিনেন্ট বিষয় এবং মানুষ এটা বলে অনেকে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করে। কেউ বলে যে সরকার পরিবর্তন আর 2-3টা রুলস রেগুলেশন, নির্বাচন সংস্কার, হ্যাঁ, বিচার বিভাগকে একটু ঢেলে সাজানো, এটাই সিস্টেম পরিবর্তন। তো এই জন্য মানে আমাদের আসলে এটা ক্লিয়ার করা উচিত যে এগুলা আসলে এগুলাকে যদি কেউ সিস্টেম পরিবর্তন বলে আমাদের কাছে বিক্রি করতে চায়, তাহলে আলটিমেটলি সে তার পলিটিক্যাল দুরভিসন্ধি হাসিলের জন্য এই যে এটা প্রচলিত একটা জনপ্রিয় একটা সেন্টিমেন্ট কথাটা যে সিস্টেম পরিবর্তন, এটাকে সে শুধুমাত্র ক্যাশ জার্গন হিসেবে ইউজ করতেছে। বুঝতে পারছি। জি, দেখেন এই বিষয়টা হচ্ছে আপনি যদি যে কোনো ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশে যারা আছে তারা যে সিস্টেম পরিবর্তনের কথা বলে, এটা এক্স্যাক্টলি কি মিন করে
এটা তো অনেক সময় অনেক এক্সপ্লেনেশনের মাধ্যমে উঠে আসে। হুম, তো তাদের এক্সপ্লেনেশন অনুযায়ী, ফর এক্সাম্পল বিএনপি এখন ক্ষমতায় আছে, হুম, হুম। বিএনপির এক্সপ্লেনেশন অনুযায়ী কিন্তু সিস্টেম একটা পরিবর্তন হয়েছে। জি, I mean, হ্যাঁ, হুম, এনসিপির এক্সপ্লেনেশন অনুযায়ী হয়তো হয় নাই, হুম, হুম, তারা ক্ষমতায় আসলে তারা বলবে যে সিস্টেম একটা পরিবর্তন হয়েছে। হুম, আলটিমেটলি আমি মনে করি বাংলাদেশ আগে শেখ হাসিনা যে অবস্থানে রাখছে, হুম, হুম। এটা এখন আরো খারাপ হয়েছে। কিসের জন্য? যে শেখ হাসিনা যেভাবে দেশ চালাইতো, এটা তো আওয়ামী লীগ এ- সমর্থকরা একটু বলে যে আরো খারাপ হয়েছে। না, আওয়ামী লীগের সাথে যদি আমার কথা মিলে যায় তাহলে আমি আওয়ামী লীগ হয়ে যাবো এরকম কিছু না, অনেক কথা মিলতে পারে। আচ্ছা, খাইর ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। তো আ- এই শেখ হাসিনা যে সিলসিলায় দেশ চালাইতো, ধরেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আমরা টাকা লাগলে কই থেকে আনি? এখান থেকে আনি, সুদে জি, আনি, জি, জি, সুদে ওখান আনি। থেকে ঋণ নেওয়া হয়। হ্যাঁ, তো ইউনুস আসার পরে এই ঋণ, যেটা আমি আগে বললাম যে এই ঋণটা বাড়ছে, এবং আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এই জাইকা, এগুলো থেকেই আসছে ঋণগুলা। হুম, হুম, এখন যে বিএনপি সরকার আসছে, তাদের বিভিন্ন প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যানের অংশ, যেটা হুম, হুম, এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হুম, এই সবগুলার যে ফান্ডিংটা আসতেছে, হুম, সেম সোর্সে, সেম সিলসিলা থেকে আসতেছে। হুম, হুম, হ্যাঁ, এরপর ধরেন ওই যে বিচার ব্যবস্থা, ওই যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, হ্যাঁ, হুম, হুম, এই সব কিছুই একই রয়ে গেছে। হুম, কিন্তু এ, বাংলাদেশের যে ওই ডেভেলপমেন্ট বা বাংলাদেশের এইটা হাসিনার আমলে যেরকম হয়েছিল, তাও হুম, হুম, এটা এখন তো ওইটাও হয় নাই। কারণ এই যে ট্রানজিশনের মধ্যে গেছে, হ্যাঁ। হুম, হুম। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভালো ছিল, কারণ মানুষের মধ্যে ওইটা ছিল, হ্যাঁ। কারণ হাসিনাকে জুলাই সরানোর পরে স্পিরিটটা ছিল, হ্যাঁ। একটা সাময়িক একটা ঐক্য ছিল, এই জন্য হয়তো এটা এত বেশি চোখে পড়ে নাই। হুম, হুম, বাট আপনি যদি সিনারিও দেখেন, হুম, হুম। বাংলা এই জুলাইয়ের মাধ্যমে বা হাসিনা যাওয়ার মাধ্যমে বাংলাদেশের ম্যাটারিয়ালিস্টিক কিংবা আসলে কাঠামোগত কোনো পরিবর্তন, কোনো কিছুই হয় না, আরো খারাপ হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি ফয়সাল ভাই। ইসলাম ভাই যেটা বলতেছিলেন যে আপনি কতগুলি রেভলিউশনের কথা বলছেন, যে সামওয়াট ম্যাক্সিমাম রেভলিউশনগুলি দেখা যায় যে সাকসেসফুল হয় না। আপনি যদি বাংলাদেশের কিছু পলিটিশিয়ান বা কিছু পলিটিক্যাল কমেন্টেটর তাদের কথাবার্তা শুনেন আজকে, ইদানিং আর কি, রিসেন্টলি, ধরেন রুমিন ফারহানা, উনি বলতেছেন বাংলাদেশে আরও 100 বছরের মধ্যে কোনো গণ অভ্যুত্থান হবে না। সিমিলারলি কারেন্ট পার্লামেন্টারিয়ান অনেক পলিটিশিয়ান আছে, তারা সেম কথা বলতেছে, হয়তো মানুষকে বোঝানোর চেষ্টা করছে ডোন্ট ইভেন ট্রাই, এটা হয়ে গেছে, এটা ওয়ান অফ, হ্যাঁ, স্টাবলিশমেন্ট থাকবে, এবং এগুলি আর চেষ্টা করার বা এগুলি আর করার কোনো প্রচেষ্টা তোমরা করো না। না, আই এম নট সেইং যে মানুষের আবার জায়গা ওঠা উচিত, আবার একটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া উচিত, বাট ওয়ান থিং আমি এখানে তুলে ধরতে চাই বা আপনাদের কাছে জানতে চাইবো যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে 2 বছর পরে, যেখানে আপনারা বলতেছেন যে ইট হ্যাজ বিন হাইজ্যাকড এন্ড ইট হ্যাজ বিন ফেলড কমপ্লিটলি, আমাদের যে রাষ্ট্র কাঠামোর যে দানব, সেই দানব এখনো রয়ে গেছে। সো দ্য কোয়েশ্চেন আই এম পোজিং বেসিক্যালি, যে এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? দেখুন, এই গণ অভ্যুত্থানের বিশেষত 24-এর গণ অভ্যুত্থান বা এর পূর্ববর্তী বাংলাদেশে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে, আপনার সবচাইতে বড় ট্র্যাজেডি যেটা এই অভ্যুত্থানগুলো, সেটা হচ্ছে আদর্শিক স্তর। হ্যাঁ, যে আমরা পূর্বে বলছিলাম যে এই অভ্যুত্থানগুলোর মধ্যে যে পজিটিভ গোল, আমরা কি চাই, সেটা কখনো ক্লিয়ার থাকে না, সেটার মধ্যে কোনো ক্ল্যারিটি থাকে না। সরি, আপনি একটা শব্দ ইউজ করলেন, কি আদর্শিক? যে আমি বলেছি যে আমাদের ট্র্যাজেডিটা হচ্ছে আদর্শিক স্তরে, যে আচ্ছা, আচ্ছা, আইডিওলজিক্যাল লেভেলে, যে মানে আমরা আচ্ছা। কি চাই। এটা যদি একটু ইলাবোরেট যে করতেন যে কি যে বোঝানোর যে চেষ্টা সেটা করতেছেন। আমি বলছি যে আপনি দেখেন, আমরা যে বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করি, যেটার মধ্যে বাংলাদেশও বাস করে, এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, যে পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ জীবন ব্যবস্থা, এবং সেটার অধীনে আমরা সবাই বাস করছি, বাংলাদেশের মানুষও বাস করছি। এখন এই পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ জীবন ব্যবস্থা আদর্শিকভাবে আপনি দেখুন যে ইনসাফ কখনোই করতে পারবে না, যেটা বাংলাদেশের মানুষরা ডিমান্ড করছিল, যে ইনসাফ কখনোই করতে পারবে না। হ্যাঁ, এখান থেকে আমি আদর্শটাকে যে এক্সাম্পলের সাথে আপনাকে বলার চেষ্টা করছি, যাতে জি, জি। মানুষ সহজভাবে বুঝতে পারে। আহ, পুঁজিবাদী নিরপেক্ষতাবাদের আপনি ইনসাফের ব্যবস্থা দেখুন। সাম্রাজ্যবাদ, যে জোর দখল করে আরেকজনের ভূমিতে আক্রমণ, বিভিন্ন মিনারেল রিসোর্সের জন্য। মডার্ন টাইমে আমরা দেখতে পাচ্ছি এই ব্যবস্থার আপনার নগ্ন রূপ গাজার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি আরেকটা স্বাধীন দেশের
প্রেসিডেন্টকে রাতের আধারে বিমানের মাধ্যমে আপনি গুম অপহরণ করে করা, তুলে হ্যাঁ। তুলে তুলে নিয়ে আসেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিনা কোনো উস্কানিতে ইরাক ওয়ার, আমরা দেখতে পাচ্ছি বিনা কোনো উস্কানিতে ইরান ওয়ার, এবং আমাদের চোখের সামনে যে এইগুলো, এই আদর্শ, এই আদর্শের যেই পুঁজিবাদী এবং ধর্মনিরপেক্ষ ব্যবস্থার আদর্শের যেই ফ্রুট, যে এবং মানুষের যে আকাঙ্ক্ষা, যে হাসিনাকে সরানোর সাথে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে তারা ইনসাফ পাবে, বাট এই আদর্শ যতক্ষণ পর্যন্ত আপনাকে রুল করছে বা সমাজে বিদ্যমান, তখন এখান থেকে আপনি ইনসাফ আশা করতে পারেন না। এবং বাংলাদেশের মানুষের যে আপনার হিস্ট্রি দেখেন, তারা দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা নিষ্পেষিত হয়েছে, তারা যাওয়ার পর পাকিস্তানি জাতীয়তাবাদ দ্বারা নিষ্পেষিত হয়েছে, তারা যাওয়ার পর নিজেদের লোক দ্বারা আপনার স্বৈরতন্ত্র থেকে নিয়ে একনায়কতন্ত্র থেকে নিয়ে সমস্ত ধরনের আপনার জাতাকলের মধ্যে পিষ্ট হয়েছে একটা লম্বা সময় ধরে। সব কিছুর এক্সপিরিয়েন্স আছে সোফার বাংলাদেশের মানুষের মেমোরিতে। একমাত্র এক্সপিরিয়েন্স যেটা নেই সেটা হচ্ছে ভিন্ন কোনো আদর্শিক জীবন ব্যবস্থা। এবং ভিন্ন কোনো আদর্শিক জীবন ব্যবস্থা বলে আমরা কি বলছি? আমরা বলছি যেটা মানুষ আন্দোলন করার সময়ে বলেছিল। যে মানুষ আল্লাহু আকবর বলে যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় জীবন দিয়েছিল, সে নিশ্চয়ই পুঁজিবাদী জীবন ব্যবস্থার জন্য জীবন দেয়নি, সে নিশ্চয়ই এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য জীবন দেয়নি, সেই ইনসাফ আশা করছিল, ইনসাফ কায়েম করার চেষ্টা করছিল। এই ব্যবস্থা থেকে সেই ইনসাফ কায়েম করতে পারবে না, যেহেতু এই ব্যবস্থা ফেইল্ড হয়েছে দুনিয়াব্যাপী ইনসাফ কায়েম করতে, মানুষের কাছে বিন্দুমাত্র ন্যায় বিচার পৌঁছাতে। তো এই মানুষগুলো যারা এই আন্দোলনটাকে রাস্তায় নিয়ে এসেছিল, তাদের যে গণদাবি ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে ইনসাফ কায়েম করা, তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি মারা যাই আমি শহীদ হব ইনশাআল্লাহ। সো এই আকাঙ্ক্ষাগুলো আরেকটা জীবন ব্যবস্থার প্রতিফলন, আরেকটা জীবন ব্যবস্থার যে রিফ্লেকশন মানুষের মনের মধ্যে, এবং সেটা তারা রাস্তায় নিয়ে এসেছিল। কিন্তু এই ধরেন একটা স্বৈরাচারিক শাসন ব্যবস্থা সরিয়ে আপনি আরেকটা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে, যারা এনজিও ভিত্তিক আপনার বিভিন্ন হাই কমিশন থেকে, বিভিন্ন এজেন্সি থেকে প্রেসক্রিপশন ভিত্তিক যে রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থা, সেখান থেকে আপনি অবভিয়াসলি ইনসাফ আশা করতে পারেন না। আমরা যেই ইসলামের যেই গণ আন্দোলনের যেটা আকাঙ্ক্ষা ছিল যে তারা সম্পূর্ণ একটা পুরনো বন্দোবস্ত ফেরত না গিয়ে নতুন একটা বন্দোবস্ত, নতুন একটা জীবন ব্যবস্থা, নতুন একটা সম্পূর্ণ আদর্শিক ব্যবস্থা, যেটা আপনার মানুষকে ন্যায় বিচার দিতে সক্ষম, মানুষকে ইনসাফ দিতে সক্ষম, সেই ব্যবস্থা যে আমাদেরকে কোথাও ধরেন বাইরে গিয়ে খুঁজতে হবে না, বা আমাদেরকে মাথা স্ক্র্যাচ করে ভাবতে হবে না যে আমরা আসলে কি দিয়ে, আমরা যে বলছিলাম যে আমাদের মধ্যে যে পজিটিভ গোলটা মিসিং ছিল, আমরা আসলে কি, আমাদের পজিটিভ গোলটা সে কি হওয়া উচিত। আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, যেহেতু আমরা সেখানে মেজরিটি মুসলমানদের মধ্যে বাই ডিফল্ট জানা আছে সেই পজিটিভ গোলটা কি। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা এবং তার মাধ্যমে ন্যায় বিচার সমাজে ছড়িয়ে দেওয়া। আমাদের মধ্যে বাই ডিফল্ট সেই অনুভূতি এবং সেই আকাঙ্ক্ষা আছে। এজন্যই আমরা বলি যে আল্লাহু আকবর বলে আমরা বন্দুকের মুখে জীবন দিয়ে দিই। আমরা বলি যে আমরা মারা গেলে আমরা শহীদ হব। আমরা বলি যে আমরা যদি শহীদ হই তাহলে জান্নাতে উচ্চ মোকাম লাভ করব। সব আমাদের সেই আদর্শিক ব্যবস্থা থেকে যে প্রতিফলিত হওয়া আমাদের অনুভূতি এবং ইমোশনস। বাট দ্য প্রবলেম ইজ আমাদেরকে এমনভাবে পুঁজিবাদী ব্যবস্থা এবং আমাদের ধর্মীয় অনুভূতির মধ্যে এমন একটা মিলমেশিল করে যে এমন একটা ধোঁকাবাজির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আমরা বুঝতে পারি না যে আমাদের ধর্মীয় যেই জীবন ব্যবস্থা, আমাদের ধর্ম থেকে উৎসরিত যেই জীবন ব্যবস্থা রয়েছে, সেটা আসলে কখনোই আমাদের মধ্যে কমপ্লিটলি যে আপনার সম্পূর্ণরূপে আমাদের কাছে যে শাসন করতে পারছে না, বা সম্পূর্ণরূপে আমাদের কাছে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। যে আমাদেরকে একটা যে কুফর এবং ইসলামের মধ্যে মিশেল করে এমন একটা ব্যবস্থা আমাদেরকে দেয়া হচ্ছে যে আমাদের সাধারণ মানুষকে ধোকার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, না কিছুটা ইসলাম তো আছে, হ্যাঁ, বাট কিছুটা ইসলাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইসলাম, আপনি যতই কিছুটা ইসলাম দেন না কেন, মেইন কারিগর বা মেইন মেকানিজম ওইখানে আপনার সেই পুঁজিবাদী সেকুলার জীবন ব্যবস্থা, যেটার মাধ্যমে আপনি মানুষের উপর না বেইনসাফ এবং মানুষের উপর অপারেশন কায়েম করছেন, যেটার কারণে মানুষ যে কিছুদিন পর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে।
জি, দেখেন আপনি যেটা বলছিলেন যে মানে ২৪-এর আন্দোলন থেকে আমাদের ফিউচারের জন্য যে আমরা কি শিক্ষা নিলাম। আপনি দেখেন আমি যেটা বলছিলাম যে মানে ট্র্যাজেডিটা হচ্ছে যে আদর্শিক স্তরে আমাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকা। বা আমরা যদি এখান থেকে যে শিক্ষাটা নিতে চাই বা আমাদের পূর্ববর্তী যে আন্দোলনগুলো বাংলাদেশে হয়েছে, সেই সবগুলো থেকে আমরা যদি কোনো শিক্ষা আসলেই নিতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা বুদ্ধিবৃত্তিক এবং শাসনতান্ত্রিক বিকল্পর দিকে চোখ রাখা। এবং Can I pose a question here? এটা হইতেছে ধরেন আপনি কি এক্সপেক্ট করেন যে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা জুলাইয়ের সময় 24শে জুলাইয়ের সময় রাস্তায় নেমে আসছিল, do you expect them to have this ideological mindset? এই আইডিওলজিক্যাল মাইন্ডসেট ধরেন যে স্কুলের বাচ্চারা বা যে কলেজের ইয়াং স্টুডেন্টরা, they obviously wanted justice. তাদের তো এই আদর্শিক স্তরের সেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাও থাকতে পারে। নো দ্য প্রবলেম ইজ আমরা যখন Or do they have to have it to have জি, any real আমি change? আমি আসছি। দ্য প্রবলেম ইজ আমরা যখন বলছি যে ধরেন স্কুলের বাচ্চারা বা সাধারণ মানুষের সেই আদর্শিক স্তরের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে কিনা, দেখুন ইটস নট যে মানে আদর্শিক স্তরের আন্ডারস্ট্যান্ডিং ইটস নট সো কমপ্লিকেটেড যে মানে একজন সাধারণ মানুষ তার থাকতে পারবে না। একজন সাধারণ মানুষ যখন আল্লাহর আইন দ্বারা শাসিত হতে চায় এবং একটি নিষ্পেষণ ছাড়া, একটি আপনার কোনো ধরনের অপ্রেশন ছাড়া সমাজের মধ্যে তার জীবন যাপন করতে চায়, সে একটা আদর্শের প্রতি যে আপনার লুক ফরওয়ার্ড করছে। এর মানে এই না যে তাকে সেই আইডিওলজিক্যাল ব্যবস্থার নিটিগ্রিটি জানতে হবে বা তার কমপ্লিকেশনগুলো জানতে হবে, তার মেকানিজমগুলো বুঝতে হবে। সে আপনি আমরা কতটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছি যে কত রিক্সা চালক বলছে যে এই পুঁজিবাদী ব্যবস্থা থেকে আপনি কি এক্সপেক্ট করেন। এটা তো আমাদের উপর এরকমই করবে যে গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট গেছে, তারা টাকা কামানোর জন্যই আসছে। তারা সহজভাবে বিষয়টা বলছে বলে আমরা হয়তো ভাবছি যে তারা হয়তো আদর্শিক বিষয়টা বুঝছে না, কিন্তু তারা বুঝতে পারছে যে এই ব্যবস্থা থেকে তারা কখনোই তাদের যে এক্সপেকটেশন, তাদের যে ডিজায়ার, যে একটা শোষণমুক্ত সমাজে জীবনযাপন করা, সেটা কখনোই তারা পাবে না। স্যার, আপনি কিন্তু বলতে চাচ্ছিলেন? ইসলাম, আমি বলার চেষ্টা করছিলাম যে আমি বলছি না যে কলেজ স্টুডেন্ট বা আপনার স্কুলের বাচ্চারা বা যারা ওই গণ অভ্যুত্থানের সময় আসছিল বা রিক্সা চালক বা দিনমজুর, তাদের ওই অ্যাবিলিটি নাই মানে আইডিওলজিক্যাল একটা বেসিস থাকার। আই এম নট সেইং দিস। আমি বলতেছি যে তাদের সবার কি ওই আইডিওলজিক্যাল বেসিস বা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে কিনা। দিস ওয়াজ বেসিক্যালি আমি বলার চেষ্টা করতেছিলাম। না, জি, ধন্যবাদ আগেন ক্লারিফাই করার জন্য। দেখুন, আমরা যদি যেহেতু আমাদের ডিসকাশনটা ছিল যে গণ আন্দোলন কেন ফেল করে, যে এগুলোর ফ্রুট কেন তোলা যায় না, আমরা ডিসকাশন করে আসছি যে বিকজ ফেল করে আপনার ABCD ফর দিস রিজনস, এবং আমরা বলছি যে যেটা মানুষের মধ্যে যে অল্টারনেটিভ, যেটা পজিটিভ গোল, যেটা সেটার এক্সিস্টেন্স ছিল না, বা সেটা সামহাও আমরা এই সম্পূর্ণ আন্দোলন থেকে মিস করে গিয়েছি। এখন আপনি যদি ফর দ্য ফিউচার আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে, যে মানে আপনি সবাইকে কি আদর্শিক হইতে হবে বা সবাইকে কি সেই অল্টারনেটিভটা Yes, exactly. দেখতে বুঝতে পারতে হবে? নট রিয়েলি। আপনি দেখুন যে মেইন যেটা, আমরা যদি শুধুমাত্র এই 24-এর আন্দোলনকেও পর্যালোচনা করি, আমরা দেখি যে যেটা মিসিং সেটা হচ্ছে এই আদর্শকে, এই অল্টারনেটিভ আদর্শকে, পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ ব্যবস্থার বিপরীতে যে অল্টারনেটিভ আদর্শ, যেটা আমাদের ক্ষেত্রে আমরা বলছি যে ইসলাম, ইসলাম যে কমপ্লিট একটি জীবন ব্যবস্থা, সেখানে শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে সামাজিক ব্যবস্থা রয়েছে, সব ধরনের মানুষের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে, সেই জীবন ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে এই ধরনের কোনো পলিটিক্যাল পার্টির এই জনসমর্থনের সাথে যে পাবলিক স্ফেয়ারে আপনার উপস্থিত থাকাটা মিসিং। এবং এই এই পলিটিক্যাল পার্টির উপস্থিতিটা ওইখানে মিসিং, যেটা জনসমর্থনের সাথে মানুষের সমর্থন নিয়ে যে এই অল্টারনেটিভ জীবন ব্যবস্থাকে, অল্টারনেটিভ আদর্শকে তাদের জন্য ইনসাফ কায়েমের জন্য তাদের জন্য প্রতিষ্ঠিত করবে, এবং সেই রাজনৈতিক দলকে আপনার সমাজের আপনার প্রভাবশালী গ্রুপ, রাজনীতিবিদ হতে পারে, আর্মি লিডার্সরা হতে পারে, বা আপনার এলিটসরা হতে পারে, পলিটিক্যাল এলিটসরা হতে পারে, হ্যাঁ, সেই প্রভাবশালী গ্রুপের সমর্থন দেয়া, তাদের প্রতি আপনার ক্ষমতা হস্তান্তর করা, এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিসিং।
Okay. আমরা জনপরিসরে দেখতে পাচ্ছি যে আপনার ধরুন এনসিপি বা যেই দলগুলো উঠে এসেছে বিভিন্ন, আমরা 24-এর পরবর্তীতে আরো অনেকগুলো দল দেখতে পাচ্ছি, তারা যেই সমাজে যেই সমস্যাটা এক্সিস্ট করে সেটা বুঝতে পেরেছি ডেফিনেটলি, যে মানে আপনার সমস্যাটা হচ্ছে পুরনো বন্দোবস্ত, সমস্যাটা হচ্ছে স্বৈরাচার, সমস্যাটা হচ্ছে এটা, আমাদেরকে যে এগুলোকে হটাতে হবে সমাজ থেকে। কিন্তু যেই অল্টারনেটিভের মাধ্যমে তাদেরকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে, সেই অল্টারনেটিভের মধ্যে তাদের সাবস্ক্রিপশন বা তাদের কনভিকশন ওই পর্যায়ে নেই। তাই সেই পলিটিক্যাল পার্টি যারা এই অল্টারনেটিভকে ধারণ করে, যারা এই অল্টারনেটিভকে রিপ্রেজেন্ট করে, তারা যে অল্টারনেটিভ দ্বারা আপনার বাংলাদেশকে শাসন করতে চায় বা বাংলাদেশকে বিশ্বের বুকে প্রেজেন্ট করতে চায়, তাদেরকে জনমানুষের সেই সমর্থন এবং সেই পাওয়ারফুল গ্রুপের সমর্থনের মাধ্যমে এই ব্যবস্থার পরিবর্তন, আমূল পরিবর্তন সম্ভব। Jazakallah khair, Islam bhai, you made some very good points and you hit the nail on the head on very specific points. So hopefully আমাদের দর্শকরা এটা appreciate করতে পারবে। So moving along to the next topic, যেটা আমি বলছিলাম যে আজকে প্রোগ্রামের শুরুতে আমরা বাংলাদেশের ফয়সাল ভাই আপনিও জেনে থাকবেন যে শাহাদার ফ্ল্যাগ নিয়ে যে কন্ট্রোভার্সি বা যে ধরনের ডিসকাশনগুলি আমরা দেখতে পারতেছি, সো ওইটার ব্যাপারে হয়তো আমরা আলাপ করব, ন হয়তো ফর শিওর। বাট বিফোর আই গো ইনটু দিস, আই হ্যাভ আ কোয়েশ্চেন আপনাদের জন্য। আপনি কি আর্জেন্টিনা না ব্রাজিল? এই আমি হয়তো এই দুইটা থেকে যে কোনো একটাই করতাম, কিন্তু এই ফ্ল্যাগ ইস্যুতে রিসেন্টলি এই ফ্ল্যাগের বিষয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে যে আন্ডারস্ট্যান্ডিং আমার হয়েছে, এখন থেকে এটা এই জন্য আর এই কাকে সাপোর্ট করি এটা বলতে ইচ্ছা করতেছে না। ইসলাম ভাই আপনি কি আর্জেন্টিনা না ব্রাজিল? টু বি অনেস্ট আমি আসলে খেলা দেখি না। আমার সেই খেলার প্রতি ধরেন যে আবেগ বা ইমোশন ছিল ফর এ লং টাইম, আমি সেটা হারিয়ে ফেলেছি। ইন্টারেস্টিং। যেটা আমি বলতেছিলাম যে বাংলাদেশে দেখবেন যে বড় বড় আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্ল্যাগ মানে 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে মানুষ লাগাইতেছে। সো ইন দিস কনটেক্স কিছু কিছু বাংলাদেশের ইউথ বা কিছু একটা শুড আই সে ধর্মপ্রাণ মানুষ এরকম তারা শাহাদার ফ্ল্যাগ নিয়ে এটা তারা সেলিব্রেট করতে চাইতেছে বা তারা আইডেন্টিফাই করতে চাইতেছে তাদের যে আইডেন্টিটি থ্রু দ্য ফ্ল্যাগ অফ ইসলাম বেসিক্যালি। সো এই ব্যাপারে আপনার কি অভিমত? আপনি কি পক্ষে দ্বিপক্ষে? আপনি যেহেতু বললেন আর্জেন্টিনা বা ব্রাজিল দুইটার একটাও করেন না, আপনি কি শাহাদার ফ্ল্যাগের ইয়া নাকি? আচ্ছা, এই বিষয় হচ্ছে আপনি যেটা বলতেছিলেন আইডেন্টিটির বিষয়টা, সো আমি একটু ক্লিয়ার করি যে ফ্ল্যাগ কিন্তু মানে যে কোনো গ্রুপ অফ পিপলের জন্য ইজ কাইন্ড অফ এ সিম্বল বা সাইন অফ অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এটা মানুষের আইডেন্টিটি হোক, তার ইমোশন হোক, চিন্তাধারাকে রিপ্রেজেন্ট করার একটা প্রতীক হিসেবে এটা বহু মানে যুগ ধরে চলে আসছে বা এটা জি জি। হ্যাঁ। তো এখন ধরেন যেটা এখন কালেমার পতাকাটা প্রাসঙ্গিক হয়েছে, এটা ওয়ার্ল্ড কাপের কারণে। তা ধরেন ফর এক্সাম্পল যারা ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিলের ফ্ল্যাগ তারা টানায়, আর্জেন্টিনা সাপোর্ট করে তারা আর্জেন্টিনার সাথে অ্যালাইনমেন্ট দেখেই তারা আর্জেন্টিনার ফ্ল্যাগ ইউজ করে। জি জি জি। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে আমি কোনটা সাপোর্ট করি, কালেমার পতাকা এটার বিরোধী কিনা নাকি পক্ষে, তো আমার কাছে মনে হয় এই যে কালেমার পতাকাটা ফুটবলকে কেন্দ্র করে প্রাসঙ্গিক হয়েছে, এটার মেজর কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে ইয়ুথদের মধ্যে, তাদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। বাই দ্য ওয়ে, অবভিয়াসলি আপনি রাইট যে এই ফুটবলের সময় বা এই ফুটবলের ওয়ার্ল্ড কাপের ক্লাইমেটে কালেমার পতাকাটা প্রাসঙ্গিক হয়েছে। বাট আমরা কিন্তু গণ অভ্যুত্থানের সময়ও অনেক মিছিলে অনেক ইয়াতে কালিমার পতাকা দেখছি। সো ইটস নট লাইক হঠাৎ করে নতুন করে আসছে, এটা ইট হ্যাজ বিন দেন, এটা ছিল আমাদের ইয়াদের মধ্যে আর কি, বাংলাদেশের মানুষের মধ্যে বা স্পেশালি বাংলাদেশের ইউথ যারা, যুব সমাজ যারা, তাদের মধ্যে কিন্তু গণ অভ্যুত্থান বা তার আগে থেকেও আমি দেখছি এটা। হ্যাঁ ছিল, মানে নট নেসেসারি শুধু ওয়ার্ল্ড কাপ থেকে, আগে থেকেও ছিল, এরও আগে থেকেও যদি থাকে, স্টিল এটা প্রুভ করে এটা আইডেন্টিটি ক্রাইসিস। এটা আমি বলতেছি কিভাবে, বাংলাদেশে ধরেন এই স্বাধীনতার পর থেকে ধরেন আজকে 55 ইয়ার্স, হ্যাঁ, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত কনফিউজড যে সে আসলে বাঙালি নাকি বাংলাদেশি, নাকি সে রাজাকার, নাকি সে দেশপ্রেমিক, নাকি সে মুসলিম, নাকি সে সেকুলার। বুঝতে পারছেন? এবং আপনি দেখবেন এই কথাটা
আপনি প্রায় শুনে থাকবেন আমি আগে বাঙালি পরে মুসলিম, কেউ বলে আমি আগে মুসলিম পরে বাঙালি। মানে এই ধরনের ব্যাটল, কন্টিনিউয়াস ব্যাটল বা একটা আর্গুমেন্ট সব সময় চলতে থাকে, এটা ধরেন Okay. বুঝতে পারছেন? তো এটা প্রুভ করে যে জাতি হিসাবে আমরা আমাদের আইডেন্টিটি এখনো সেট করতে পারি নাই, এটা ক্লিয়ারলি। এবং এই জন্য দেখবেন বাংলাদেশে যত সরকার আসছে হাসিনা সহ সবাই কিন্তু এক এক ধরনের চেতনা দিয়ে আমাদের আইডেন্টিটি বিল্ড আপ করার চেষ্টা করতে চাইছে। যেমন ধরেন শেখ হাসিনা ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, দেশপ্রেমের চেতনা, কেউ সোনার বাংলা, হ্যাঁ, এরপরে এইভাবে ওই যে অপোজিট হিসেবে ধরেন রাজাকার একটা বিষয়কে দাঁড় করাইতো, যদিও এটা এক্সিস্ট করে বাট স্টিল এটাকে একটা চেতনার অংশ বানানো হয়েছিল, ঠিক না? জি জি বা শুধু হাসিনা না, মানে সব সরকারই তাদের নিজস্ব একটা ওয়ে অফ চেতনার কি আছে, জি জি। মেকানিজম আছে যেটাকে বিল্ড আপ করে মানুষ একটা আইডেন্টিটি করতে চায়। এটা বাংলাদেশে ইউনিক না, এটা ওয়ার্ল্ডের অনেক জায়গায় আমরা দেখতে পারি যে এই পলিটিক্যাল পার্টি বা এই পলিটিক্যাল মুভমেন্ট তাদের এরকম একটা সিম্বলিজম থাকে বা একটা আইডেন্টিটি তারা বিল্ড আপ করার চেষ্টা করে। আপনি যদি ইউরোপিয়ান বা ব্রিটিশ পলিটিক্সের দিকে দেখেন বা ইনফ্যাক্ট আমেরিকার মধ্যে দ্য রাইট উইংস বা আলট্রা রাইট উইং যারা আছে তারা তাদের ন্যাশনালিজমকে প্রমোট করে এবং ন্যাশনালিজম যে আইডিয়া ওইটাকে প্রমোট করে এবং বেসড অন দ্যাট তারা আপরাইজ বা তারা ইয়ার করার চেষ্টা করে, মানুষকে পুশ করার, মোটিভেট করার বা পুশ করার চেষ্টা করে। If I can interject, এই আপনার উনি যে বলছেন মানুষকে ধরেন কোনো একটা আইডেন্টিটির মধ্যে একতাবদ্ধ বা তাদেরকে কোনো আইডেন্টিটি দিতে পারেনি, আপনি টু বি অনেস্ট আসলে দিয়েছে, হ্যাঁ, যে কোনো একটা আইডেন্টিটি দিয়ে তারা দিয়েছে পলিটিক্যাল লেভেল থেকে। দ্য প্রবলেম ইজ ওই আইডেন্টিটিটা সাস্টেইনেবল না, ওইটা হচ্ছে ইস্যু। আপনার ধরেন যখন পাকিস্তানের সাথে সমস্যা হলো তখন বাংলাদেশিদেরকে আইডেন্টিটি দেওয়া হয়েছে আমরা বাংলাদেশি, আমরা ডিফারেন্ট। হ্যাঁ, যখন হাসিনার সাথে সমস্যা হলো তখন যে হাসিনাকে স্বৈরাচার এবং আমরা যে স্বৈরাচার বিরোধী আইডেন্টিটি ক্রমান্বয়ে একটি সমাজে আপনার জেনারেট করা হয় এবং মানুষের কাছে দেয়া হয়। প্রবলেম হচ্ছে আপনি এই আইডেন্টিটিগুলো কিছু সময়ের জন্য আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দিলেও, কিছু সময়ের জন্য আপনার এনিমির সাথে ফাইট করার জন্য মোটিভেশন দিলেও এটা একটা সাস্টেইনেবল আইডেন্টিটি না। আপনি যখন যে সমস্যাটা ডিল করার জন্য আপনি আইডেন্টিটি ক্রিয়েট করেছেন সেই সমস্যাটা যখন চলে যায় তখন আপনি একটা যে অ্যাম্পটিনেসের মধ্যে পড়ে যান এবং নিজের মানুষের সাথে নিজেই দ্বন্দ্বে পড়ে যান। আসলে আমাদের মধ্যে বোঝাপড়াটা কিসের মাধ্যমে হবে, আমাদের যে সামনে অগ্রসরতা এটা কিসের মাধ্যমে হবে। আমরা দেখতে পাই যে দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী আইডেন্টিটির মাধ্যমে আমাদেরকে আবদ্ধ রাখা হয়েছে পুরো বিশ্বব্যাপী, এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্বব্যাপী এই জাতীয়তাবাদকে আক্রমণ করা হচ্ছে বিভিন্নভাবে, ইজন্ট ইট? যে ইভেন ইউরোপ, আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি তারাই, ইউরোপিয়ানরা জাতীয়তাবাদকে আক্রমণ করে জাতীয়তাবাদের বিরুদ্ধে বলছে। তাদেরকে রিডিফাইন করতে হচ্ছে তাদের জাতীয়তাবাদ আসলে কি। যে আপনার ব্রিটেনের কথা বলুন, যে ইমিগ্রেন্ট সহ নিয়ে ভিন্ন কালারের মানুষদেরকে নিয়ে তারা নিজেরাই এখন চাচ্ছে যে এগুলোর থেকে বের হয়ে এসে শুধুমাত্র একটা পিওর জাতিগোষ্ঠীর মাধ্যমে নতুনভাবে জাতীয়তাবাদকে রিডিফাইন করতে। এবং সেটাই আমরা দুনিয়ার পরম্পরা দেখে আসছি যে এটাই হয়েছে, যখন আপনার এই আইডেন্টিটি তার ইমিডিয়েট থ্রেটটা কেটে যায় তখন সে আর সাস্টেইন করতে পারে না। সরি, আপনি না জি ঠিক আছে, ওই অর্থে ডেফিনেটলি পৃথিবীর সব মানুষেরই একটা আইডেন্টিটি আছে এবং ওইটা নিয়ে এসে বড় হয়, যেটা বলতেছিলেন ভাই যে সাস্টেইনেবল না। তো যে এইটাই হচ্ছে মূল কারণ যে ওই যে সাস্টেইনেবল আইডেন্টিটিটা ইউথদের মধ্যে বা বাংলাদেশের মানুষদের মধ্যে নাই, এটা তারা স্ট্রাগল করে, তারা যখন নিজেকে প্রশ্ন করে, কনফ্লিক্ট থাকে। তো এই জন্য ধরেন কেউ ব্রাজিলের পতাকা উড়ায়, কেউ মনে করে না আমার আইডেন্টিটি এটা না, আমি কালিমার পতাকা উড়াবো। তো এখন দেখা গেছে বাংলাদেশে এই যে দেখলেন আপনি মানুষ গণহারে কালিমার ফ্ল্যাগ উড়াইতেছে, এটা নিয়ে অনেক বিতর্ক চলতেছিল যে এটা ধরেন অন্যান্য দলের সাথে অ্যাসোসিয়েটেড, তারপরেও মানুষ কিন্তু ওইটা বন্ধ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে
সে ওইখানে তার একটা আইডেন্টিটির হয়তো স্ট্রং অ্যাফিলিয়েশন পাইছে, Mhm. ওইটা প্রুভ করে Mhm. যে তার আইডেন্টিটির একটা ভেরি স্ট্রং অ্যাফিলিয়েশন এখানে আছে, এই জন্য তারা, এবং এই আইডেন্টিটির কারণেই কিন্তু এই ফ্ল্যাগের ইস্যুটা বাংলাদেশে এত বেশি আলোচনায় আসছে। It's very actually, you both make very good point. যেহেতু আপনার ব্রিটিশ পলিটিক্সের কথা বলতেছিলেন, I don't know if you know the guy, রিস্টোর ব্রিটেনের যে লিডার, সে কিছুদিন আগে বলতেছিলেন যে সব ইমিগ্রেন্টদেরকে তাদের they should be deported. লাস্ট ইংল্যান্ডের খেলায় যখন জুড বেলিংহাম 2টা গোল করছিল, তখন স্যার তার এক্সের ইয়াতে সে সেলিব্রেট করতেছে, and he is a product of immigration. Immigration, জুড yeah. বেলিংহাম, তার আই থিঙ্ক মোস্ট লাইকলি তার মা হচ্ছে ব্ল্যাক ইমিগ্রেন্ট, তার বাবা হচ্ছে হোয়াইট ব্রিটিশ. So it's like very confusing ideas. Contradictory as well. You try to uprise people একটা আইডিয়ার পেছনে, then you yourself contradict yourself on that. So মানে একটা হযবরল অবস্থা। যাই হোক, যেটা আপনারা দুজনেই বলতেছিলেন যে সাস্টেইনেবল আইডেন্টিটি, যদিও কঠিন একটা শব্দ মনে হইতেছে যে সাস্টেইনেবল আইডেন্টিটি কি হইতে পারে। ধরেন আমাদের বাপ চাচা বা দাদারা ছিল পাকিস্তানি, দেন স্বাধীনতার পরে আমরা বিকেম বাংলাদেশি, and then we had different political identities, স্বাধীনতার পক্ষের মানুষ, বিপক্ষের মানুষ, আওয়ামী, বিএনপি, নাও এনসিপি, নাও জুলাইয়ের পক্ষে, জুলাইয়ের বিপক্ষে, so many things, so many confusing ideas floating around. তো এইসব ক্ষেত্রে in a very confusing world, just বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড, এখানে একটা মানুষের what could be that sustainable identity? জি, ট্রু। সাস্টেনেবল আইডেন্টিটি বলতে আমি নিজেও এটাকে ক্যাটাগরাইজ করি নাই, জাস্ট বাট ট্রুলি আইডেন্টিটি বলতে আমি যদি কিছু এক্সাম্পল দিই হয়তো আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে ওকে, বা দর্শকদের জন্য। ফর এক্সাম্পল ধরেন আপনি যদি আমেরিকানদের কথা চিন্তা করেন, তো তারা জাতি হিসাবে জানে সে, মানে সে তার জাতি হিসাবে কি ওকে, বা জাতি হিসাবে কে, এটা সে জানে। are you sure? না, আমি বলতেছি, এবং তার রুলটা কি, সে জানে যে সে আমেরিকান, তার সে মেন্টালি সে চিন্তা করে সে দুনিয়াকে রুল করবে বা Okay. হ্যাঁ, এবং ওইটা রুল করার তার একটা মেকানিজম আছে, যেটা হচ্ছে ধরেন সেকুলারিজম, ডেমোক্রেসি বা এই ধরনের বিষয়। এবং ওই তারা ধরেন তাদের আমেরিকান লাইফস্টাইল, আমেরিকান Freedom, যেটাকে আমেরিকান ড্রিম বলে, ওইটা তারা দুনিয়াতে সেল করে। তো তার মানে ওই তাদের ধরেন তারা কে, তাদের এখানে রুল কি, কাজ কি, কি করতে চায়, কিভাবে করতে চায়, এগুলা কিন্তু স্পেসিফিকলি মানে আমাদের ডিফাইন করা ক্লিয়ার, বুঝতে পারছি, একদম টেক্সট বুক আকারে না, বাট বুঝতে বুঝতে পারছি, বাই থ্রু Huge কমন difference. সেন্টিমেন্ট, হ্যাঁ। থ্রু কমন আইডিয়াস, জি। বুঝতে পারছি। এগেইন আপনি যদি চিন্তা করেন ইসরায়েলের কথা, তারা তাদের আইডেন্টিটি, তারা বলে কি যে তারা হচ্ছে গড চুজেন পিপল, তারা তারা এবং ওই তারা কি করতে চায়, তারা গ্রেটার ইসরায়েল বানাইতে চায়, হ্যাঁ, বিকজ ইট ওয়াজ আ প্রমিস ফ্রম গড, প্রমিস ল্যান্ড তারা বানাইতে চায়। সো দেখেন তাদের আইডেন্টিটি কিন্তু ক্লিয়ার, কি করবে এটাও ক্লিয়ার, কিভাবে করবে, জায়নিজমের মাধ্যমে করবে, তাদের একটা মেকানিজমও আছে। জি, সো এইটা। এরপরে যদি আপনি এমনকি ইন্ডিয়ার কথাও চিন্তা করেন, তাদের দেখেন ওই ইন্ডিয়ার মানুষ, আপনি তো অনেক বিদেশে বিশেষ করে ইন্ডিয়ানদের সাথে তো মিশা হয় সবারই, এখানে আমরা যারা আছি, তো দেখবেন তাদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স। সে যেভাবে ইন্ডিয়াকে হোল্ড করে, ইন্ডিয়ান আইডেন্টিটি হোল্ড করে, আমরা কি পারি? এটা কিন্তু ওই আইডেন্টিটির ধারে কাছেও নাই, মানে এজ এ ধরেন ন্যাশনালিস্টিক সেন্সে, হ্যাঁ, তো তার একটা ইন্ডিয়ান আইডেন্টিটি সে যে কোনোভাবে হোক সে ধারণ করে, ট্রু। তো তার এবং সে ওই আইডেন্টিটিকে এস্টাবলিশ করতে চায়, যে সেটাকে অখণ্ড ভারত বলা হোক বা হ্যাঁ, এটা তাদের একটা ড্রিম আছে বা যে তাদের কাছে সেল করা হয়। একইভাবে তাদের নিজস্ব মেকানিজমও আছে, যেটা হিন্দুত্ববাদ বা যেটা বলেন, বুঝতে পারছেন? তো এই সেন্সে বাংলাদেশের মানুষের এরকম কোনো আইডেন্টিটি দেওয়া হয় নাই। এখন এই জন্য কেউ হচ্ছে ওই বাঙালিয়ানা, এই বুঝতে পারছেন, সাহিত্য বা এগুলার সাথে এফিলিয়েশন খুঁজে, কেউ একটু ইসলামের সাথে এফিলিয়েশন খুঁজে, এই জন্য তো এই কনফ্লিক্টটা আমাদের মধ্যে আছে। এটা হচ্ছে এই আইডেন্টিটি ক্রাইসিসের মানে যে রেজাল্ট আমাদের জন্য। if I say something, আপনি
রাইটলি উনি যেটা বলছেন যে আমাদের মধ্যে যে একটা আত্মপরিচয়ের সংকট, যে আমি আসলে কে কে এবং কি, এটা যে কোনো যারা এই সমাজকে অবজার্ভ করে রাজনীতিবিদরা, তাদের আসলে শঙ্কিত হওয়ার কথা, বা তাদের এই ব্যাপারে ভাবা উচিত যে কেন বাংলাদেশের পতাকা নিয়ে বা বাংলাদেশের আইডেন্টিটি নিয়ে ইউথরা স্যাটিসফাইড হচ্ছে না। হ্যাঁ? কারণ আপনি যদি দেখেন যে যে আইডেন্টিটিটা তাদেরকে দেয়া হয়েছিল, ধরুন বাংলাদেশের আইডেন্টিটিটা তাদের কাছে যেটা দেয়া হয়েছিল, তারা দেখতে পাচ্ছে সেই আইডেন্টিটির মধ্যে বাস করার মাধ্যমে তারা একের পর এক ম্যাসাকার দেখতে পাচ্ছে। তারা রিসেন্টলি যেটা তাদের মেমোরিতে, সেটা হচ্ছে 24ও ফেল করেছে। সেটা তো একটা আইডেন্টিটি, সেই গণ্ডির ভিতরের আইডেন্টিটির মধ্যেই হয়েছে। 24ও ফেল করেছে সেই আইডেন্টিটির ভিতরে। তো তারা এমন কোনো কিছু চাচ্ছে যেটা যেটা হয়তো এগুলো সব কিছু থেকে মুক্ত, যেটা এইসব ক্ষুদ্রতা থেকে, এইসব সংকীর্ণতা থেকে, এইসব দুর্বলতা থেকে মুক্ত, এমন কোনো আইডেন্টিটি, এমন কোনো আত্মপরিচয় হয়তো তারা খুঁজে নিতে চাচ্ছে। জি, এবং দেখেন বাংলাদেশের এই আইডেন্টিটির যে মেসড আপ, আপনি দেখবেন একজন সে ছোটবেলায় কলকাতার সংস্কৃতি শিখে, নাটক, সিনেমা হোক, পাঠ্যপুস্তক হোক, এর মাধ্যমে এই এটা শিকার আগে হয়তো মক্তবে আবার ইসলামিক কালচার কিছু তার মধ্যে ঢুকে, হ্যাঁ, বড় হয়ে যখন পড়াশোনা করে তখন তার মধ্যে আবার ওই যে পুঁজিবাদী মেন্টালিটি ঢুকে, যেটা ওয়েস্টার্ন ফিলোসফি। হ্যাঁ, তো একটা মানুষ সে সুশীলও হতে চায়, সেকুলার হতে চায়, আবার জান্নাতেও যাইতে চায়, বুঝতে পারছেন? সো এটা একটা মেসড আপ। সো যেটা আমি আগে বলতেছিলাম যে আমেরিকানরা, তারা জাতি হিসাবে কি, তারা কি চায়, কিভাবে চায়, তাদের এটা ক্লিয়ার, এবং তাদের এই যে আইডেন্টিটি, এটা তাদের আছে। হ্যাঁ, একইভাবে এই যে কালিমার ফ্ল্যাগটা, এটাও মুসলমানদেরকে একটা আইডেন্টিটি দেয়। সো এই জন্য এই আইডেন্টিটি ক্রাইসিসের কারণে কালিমার ফ্ল্যাগটা আরো বেশি রিলেভেন্ট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যদি নোটিস করেন যে বাংলাদেশে স্পেশালি লেফটিস্টদের কাছ থেকে এবং আমাদের যে প্রশাসন বা স্টাবলিশমেন্ট যেটা, তাদের কাছ থেকে there is a huge opposition to this শাহাদা ফ্ল্যাগ. They don't mind যে আপনি 5 তলা 10 তলা বিল্ডিং এর উপর থেকে আর্জেন্টিনা বা ব্রাজিলের একটা ফরেন নেশন which we have no relation with, তাদের ফ্ল্যাগ উড়াইতেছেন। I'm not saying তারা কোনো কিছু রং করতেছে বা they shouldn't do it, আমি by no means আমি এটা বলতেছি, বাট আমি যেটা বলতেছি যে আমাদের স্টাবলিশমেন্ট হ্যাভ এ বিগ ইস্যু উইথ দিস শাহাদা ফ্ল্যাগ। এটা খালি আমাদের স্টাবলিশমেন্ট না, যে কোনো ধরনের স্টাবলিশমেন্ট, কোনো ধরনের আপরাইজ বা কোনো ধরনের আপনার ধরেন 52 বা 71-এ ওয়েস্ট পাকিস্তান হ্যাড ইস্যুজ উইথ দ্য বাংলাদেশি ফ্ল্যাগ বা দ্য কনসেপ্ট অফ বাংলাদেশ, এই ধরনের সিম্বলিজম যেগুলি। ইভেন আপনার ইয়ের সময়, আওয়ামী লীগের সময়, they found some particular symbols problematic. In the West, USA, Black Lives Matter, the establishment find issues with this. So এই ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে যে why are these symbols issues big issues for our establishment, for our progressives in the society? Not necessarily progressive, but predominantly establishment. জি, দেখেন, অবভিয়াসলি যারা ধরেন সমাজ পরিচালনা করছেন, তারা ক্লিয়ারলি বুঝতে পারে, আপনি যে বলছেন যে অন্য ফ্ল্যাগের প্রতি, সাচ এস ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলোর প্রতি যত বড়ই হোক না কেন, তাদের কোনো ক্ষোভ বা কোনো ধরনের অ্যালার্টনেস কেন নেই, কিন্তু শাহাদা ফ্ল্যাগের প্রতি ডেফিনেটলি আপনি বুঝতে পারেন যে এই যে ফুটবল কেন্দ্রিক যেই ফ্ল্যাগগুলো, দিজ আর হার্মলেস, ইটস নট রিপ্রেজেন্টিং রিয়েলি এনিথিং আদার দেন যে মানুষের ধরেন কোনো একটা দলের প্রতি বায়াসনেস বা কোনো একটা দলের প্রতি ভালো লাগে, এটা ছাড়া আর কোনো কিছু রিপ্রেজেন্ট করছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ধরেন কোনো আদর্শিক কোনো কিছু আপনি ডিসপ্লে করেন, দে আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস হ্যাজ সাম মিনিং, দিস হ্যাজ সাম রিপ্রেজেন্টেশন। সেটা আপনি যেভাবে বলছিলেন যে 71-এর সময় ওয়েস্ট পাকিস্তানের যে পাকিস্তানের যে ইস্যুগুলো ছিল বাংলাদেশের ফ্ল্যাগকে কেন্দ্র করে, আপনি দেখেন দুনিয়াতে বেশিরভাগ এই ধরনের আদর্শিক পতাকাগুলোই তাদের একটা মিনিং রয়েছে, তাদের একটা বিহাইন্ড এ স্ট্রাগল রয়েছে, যেটাকে তারা রিপ্রেজেন্ট করে ওই ফ্ল্যাগের মাধ্যমে। যেরকম আমরা দেখতে পাই ইসরায়েলের ফ্ল্যাগ, তার ফ্ল্যাগের মধ্যে রিপ্রেজেন্টেশন রয়েছে তার গ্রেটার ইসরায়েলের স্বপ্ন।
সো স্বাভাবিকভাবে মুসলিমরা যখন এই ফ্ল্যাগ দেখে তখন সে রিকগনাইজ করতে পারে দেয়ার ইজ সামথিং ইনার মিনিং ইন ইট, ইয়া। এবং আপনি দেখবেন মুসলিমরা ক্ষোভের সাথে সেই পতাকাকে পোড়ায়। সো অবভিয়াসলি তাদের আদর্শ থেকে তাদের একটা ইনার মিনিং রয়েছে। আপনি দেখতে পারবেন যে হিন্দুত্ববাদের যে পতাকা গেরুয়া রং, সেটার একটা ইনার মিনিং রয়েছে। তাদের সেই রাম রাজ্যে ফেরত যাওয়ার, তাদের সেই হিন্দুত্ববাদের সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার একটা ইনার মিনিং রয়েছে। এবং প্রতিটা জাতিরই যখন সে নিজেকে খুঁজে পেতে চায় নিজের স্ট্রাগলের, তাদের সেই যেই সিম্বলকে সেই আঁকড়ে ধরে, যেই পতাকাকে সে আঁকড়ে ধরে, তার একটা ইনার মিনিং রয়েছে, রিপ্রেজেন্টেশন রয়েছে, এবং সেই সিম্বলের একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের 52 মুসলিম নেশনস, যেগুলো আমাদেরকে ইউরোপিয়ান কলোনাইজাররা আমাদেরকে ডিভাইড করে দিয়েছে, ক্লিয়ারলি ফেইল্ড। এবং আমরা সেটা ডিসকাস করেছি এতক্ষণ ধরে, যে প্রত্যেকটা নেশন ক্লিয়ারলি ফেইল্ড। এবং আমাদের মধ্যে যারা ইউথ, আমাদের মধ্যে যারা এখনো তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, তারা একটা ভিন্ন একটা সিম্বলকে, ভিন্ন একটা স্বপ্নকে, ভিন্ন একটা আকাঙ্ক্ষাকে আঁকড়ে ধরতে চাচ্ছে, যেহেতু তাদের এক্সিস্টিং যে আইডেন্টিটি সেটা ফেল করেছে, এটাকে আঁকড়ে ধরতে চাচ্ছে, এবং সেটাকে আঁকড়ে ধরে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে। এবং স্টাবলিশমেন্ট ক্লিয়ারলি এটা রিকগনাইজ করে, রিগার্ডলেস এখানে ডিসকাশন এটা না যে মানে এই পতাকা কে উত্তোলন করেছে বা কে উত্তোলন, দ্যাটস নট দ্য ডিসকাশন। ডিসকাশন হচ্ছে এই পতাকা, এই ফ্ল্যাগ হ্যাজ সাম মিনিং, রিপ্রেজেন্ট সাম স্ট্রাগলস, এবং ডিসপ্লে সাম ডিজায়ার টু বিল্ড সামথিং ইন দ্য ফিউচার। এবং স্টাবলিশমেন্ট ক্লিয়ারলি ক্যান রিকগনাইজ দ্যাট, এবং তারা শঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের এক্সিস্টিং যেই আপনার ফেক সিম্বলিজমের মধ্যে তারা আটকে রেখেছে মানুষকে, সেটাকে ভাঙার একটা ডাক তারা শুনতে পায়। এবং প্রবলেমটা ওইখানে। ইন্টারেস্টিং যেটা আমরা গণঅভ্যুত্থানের পরে বিএনপির সরকার যখন আসে নির্বাচনের পরে, হ্যাভ ইউ নোটিস যে তারা গোয়িং ব্যাক টু দ্য সিম্বলিজম অফ 71, দে ওয়ান্ট টু হোল্ড অন টু দ্যাট, অ্যান্ড তারা এই আইডেন্টিটিটা পাস করতে চায় যে বাংলাদেশের মানুষ শুড হোল্ড অন টু দ্য আইডিয়াস অফ 71, স্বাধীনতা, ওই চেতনাগুলি। Right. When they see something alien or something যেটা ওনাদেরকে থ্রেট করতেছে, ফর এক্সাম্পল দ্য শাহাদার ফ্ল্যাগ, that's when it becomes a problem. That's Because আপনি যেটা বললেন, it makes sense যে এটা আসলে ডিপার মিনিং ক্যারি করে, বা ডিপার ইটস আ সিম্বল অফ আ স্ট্রাগল, অফ মানে একটা স্বপ্নের একটা। It also gives a indication that people who are holding it up, তারা কিছু একটা চায়, তারা বর্তমান বিষয় এক্সিস্টিং সময়টার মধ্যে তারা হ্যাপি না, তারা কিছু একটা চাচ্ছে এটার মধ্যে। Definitely. জি, এখানে আরেকটা জিনিস আমি ফিল করি, যেটা বলতেছিলেন এস্টাবলিশমেন্ট কেন এটার বিরোধিতা করে, তো ভাই এক্সপ্লেন করছেন। আমি আরেকটা রিজন আছে এখানে, আমি মনে করি। ধরেন বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশের সব মানুষ ইউজ করতে পারে, তারা কোনো বাধা দেয় না, কোনো সমস্যা করে না। জি জি সে যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস নাও করে, সে ইউজ করতে পারে, বাধা দিবে না। জি জি আওয়ামী লীগ বাংলাদেশের এত বড় ক্ষতি করার পরেও সে দলীয়ভাবে বাংলাদেশের ফ্ল্যাগ ইউজ করতে পারবে। বাম হোক, ডান হোক, পাহাড়ি হোক, কি হোক, ঢাকার মানুষ হোক, যে কেউ এটা পারবে। হ্যাঁ, আস্তিক নাস্তিক সবাই ইউজ করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই এস্টাবলিশমেন্ট যখনই আপনি কালিমার পতাকা উড়াবেন তখন এসে বাধা দেয়। সো এটা প্রুভ করে যে তাদের এটা এই ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি। কারণ তারা নিজেরাই বলে এই যে ফ্রিডম অফ স্পিচ, হ্যাঁ, পার্সোনাল ফ্রিডম, পার্সোনাল চয়েস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, হ্যাঁ, কিন্তু আপনি যখন চয়েস করতেছেন তখন আপনাকে ট্যাগ দিতেছে যে আপনি এই বিরোধী, সেই বিরোধী, উগ্রবাদী, এই সেই। বুঝতে পারছেন? তো আমি মনে করি এটা এস্টাবলিশমেন্ট, এটাও একটা তাদের ডাবল স্ট্যান্ডার্ড এবং এই সিস্টেমের হিপোক্রেসি। জি, ডেফিনেটলি এটা কিন্তু খালি বাংলাদেশে না, এটা গ্লোবালি, মানে যে ডেমোক্রেটিক ক্যাপিটালিস্ট সিস্টেম যেটা, ই হ্যাড শোন ইট। ফ্রান্সের মধ্যে আপনারা জানেন যে everything's allowed, you have all the expression you can do, and French are one of the most extreme when it comes to this kind of Liberal. things. Liberal, yeah. The only problem they have is with the hijab, with the niqab. That's when it's a problem. These symbols, these identities are a big problem. Anyway, moving forward, যেহেতু আমরা স্পেসিফিকলি বাংলাদেশের কনটেক্সটে আলাপ করতেছি এবং শাহাদার ফ্ল্যাগ নিয়ে আলাপ করতেছি, আমার নেক্সট প্রশ্ন হবে যে আসলে আপনারা বললেন যে সো ফার আমাদের এস্টাবলিশমেন্ট বা আমাদের রিলেটিভ শর্ট হিস্ট্রি 55 বছরের,
যেটা আমাদেরকে একটা ডিফাইন্ড আইডেন্টিটি দিতে পারেনি আমাদের বাংলাদেশের মানুষের জন্য। সো হোয়াট শুড বি অ্যাকচুয়ালি আমাদের সেই আইডেন্টিটি যেটা আমাদের মানুষ, আমাদের জনসমাজ, আমাদের যুব সমাজ, দে ক্যান টেক সাম সর্ট অফ প্রাইড ইন ইট, এবং যেটা ট্রুলি ক্যারিজ আ মিনিং অ্যান্ড গিভ সাম, যেটা আপনারা বললেন যে গ্রেটার ইসরায়েলের ফ্ল্যাগের মধ্যে একটা মিনিং আছে, ইউএসের আইডেন্টিটির মধ্যে একটা মিনিং আছে। সো হোয়াট কুড বি দ্যাট আইডেন্টিটি যে আমাদের অ্যাজ আ নেশন ইট গিভস আস আ পারপাস অ্যান্ড আ মিনিংফুল আইডেন্টিটি বেসিক্যালি? জি, এটা শুধু মানে আমাদের জন্য না, এই আইডেন্টিটি যদি আমরা বুঝতে পারি, দুনিয়ার সব মুসলিমের এই প্রবলেম শেষ হয়ে যাবে, কোনো আইডেন্টিটি ক্রাইসিস থাকবে না। এবং এটা দিয়েই মানে ধরেন পুরো দুনিয়ার মুসলিমের অনেক প্রবলেম মানে ডিল করা যাবে। এটা ভেরি সিম্পল। আমি আপনার জাস্ট কোরআনের একটা আয়াত শেয়ার করব। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন্নাস, যাদেরকে মানব জাতির জন্য বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তো এখানে দেখেন মানে আমরা জাতি হিসাবে কি আল্লাহ বলে দিচ্ছেন যে জি। আমরাই সর্বোত্তম জাতি। হ্যাঁ, তো আমাদের আইডেন্টিটি আমরা এখানে পেয়ে যাই। এরপরে আমাদের কাজ কি বা আমাদের পরিচয় কি? আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এই পুরো মানব জাতির জন্য আমাদেরকে বের করে নিয়ে আসছে, এবং আমাদের কাজ হচ্ছে সৎ কাজের মানে ভালো কাজের আদেশ করব, হ্যাঁ, হক বা ন্যায় বা যেটা হচ্ছে মানুষের কল্যাণে যেটা ট্রু সেটার জন্য কাজ করব, এবং যত ধরনের এভিল, যত ধরনের খারাপ জিনিস আছে ওইটাকে আমরা বাধা দিব। হ্যাঁ, তো এখানে আমাদের কিন্তু আইডেন্টিটি, আমাদের ভিশন মিশন যেটাই বলেন, আমাদের সব গাইডলাইন এই ছোট্ট একটা কথার মধ্যে সব কিছু আল্লাহ বলে দিছেন। হ্যাঁ, তো যে এটা যদি আমরা হোল্ড করতে পারি, তো যেটা বলতেছিলাম প্রথমে যে পুরো মুসলিম উম্মাহ মানে ধরেন এখন 57টা ল্যান্ড, মুসলিম ল্যান্ড, সবার এই আইডেন্টিটি ক্রাইসিস এর মাধ্যমে দূর হওয়া সম্ভব। সো এখন যারা এই যে ফ্ল্যাগের বিষয়ে বলতেছিলেন যে এই ফ্ল্যাগটা কি উড়াইতেছে বা আলোচনায় আসছে, তারা হয়তো এই বিষয়টাই আল্লাহর যে দেওয়া যে আইডেন্টিটি এইটার সাথে এই ফ্ল্যাগের অ্যাসোসিয়েশন খুঁজে পাইছে, হ্যাঁ, এটা রিলেভেন্সি খুঁজে পাইছে, এজন্যই তারা এটা ক্যারি করতেছে। সো যারা এখন কালিমার ফ্ল্যাগ উড্ডয়ন করছে বা এই বিষয়টা আলোচনায় আসছে, তারা হয়তো এই যে আইডেন্টিটি আল্লাহ দিয়ে দিছেন, হ্যাঁ, এইটার সাথে এই ফ্ল্যাগের রিলেভেন্সি পাইছে, কারণ এখানে আল্লাহ পুরো গাইডলাইন দিয়ে দিছেন, মানে তাদের আত্মপরিচয়, জাতি হিসেবে তারা কি করবে, কিভাবে করবে, কমপ্লিট প্যাকেজটা তারা এইখানে পেয়ে গেছে, যেটা তারা হয়তো বাংলাদেশের ফ্ল্যাগ থেকে পাচ্ছে না। জাজাকাল্লাহ খায়ের ফয়সাল ভাই, এই ব্যাপারটা পুরো এক্সপ্লেইন করার জন্য, এবং ইসলাম ভাই ফর ইয়োর কন্ট্রিবিউশন অন দ্য আদার টপিক এবং এই শাহাদার ফ্ল্যাগের ক্ষেত্রেও। So I think our last discussion was 2 years ago, all three of us. So let's not wait another 2 years for the next one, inshallah. Hopefully আমাদের দর্শকরা আমাদের আজকের এই পর্ব এনজয় করবেন, এবং আমরা যেই প্রিসাইজ যে পয়েন্টগুলি আপনারা মেক করছেন, তারা এখান থেকে হয়তো there should be some take home message for them, inshallah. So once again, jazakumullah khairan, may Allah reward you immensely for your contribution today, inshallah. বারাকাল্লাহু ফিক।